তাহলে বুঝতে পারছেন আমাদের সম্মান কোথায় যাবে? সে তো হলো অব্র ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে রবিবার, কিন্তু রবিবারের আগেই হাইকোর্ট যেহেতু সিবিআই কে তদন্তভার দিয়ে দিল, কিছু করার নেই, সিবিআই কে সমস্ত কিছু সঁপে দিল পুলিশ। 10 দিন হয়ে গেল, তারপরে আজকে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, 6 দিন হয়ে গেল। তুমি হয়তো বলবে সিবিআই এর প্রতিনিধি আমি নই, কিন্তু তোমরাই তো বারবার সিবিআই চাও, সেই কারণেই অভিযোগ উঠছে সিবিআই কি কোথাও ব্যর্থতার প্রমাণ আবার দেবে? মানুষ কি হতাশ হবে? না না, বিশ্বমানের খেলোয়াড় দল হচ্ছে তার তৃণমূল কংগ্রেস। ওই খেলোয়াড় দলের একদম সর্বোচ্চ নেত্রী যেই খেলাটা তত্ত্বাবধান নিয়ে করেছিলেন সেটাকে বুঝতে হবে, তারপর সিবিআই এর কথায় আসতে হবে। এই এক্ষুনি যে মৃত্যু এবং জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকে ডাক্তাররা, এই ডক্টর সন্দীপ ঘোষ তাই দাঁড়িয়েছিলেন দাদা। আপনি এএনআই তে দেওয়া ওই ঘটনা ঘটার পরের দিন এই ডাক্তার সন্দীপ ঘোষের ইন্টারভিউটা দেখে নিন। উনি কি বলছেন? উনি বলছেন যে উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন নির্যাতিতার প্রাণ বাঁচানোর, কিন্তু এটা আনঅ্যাভয়েডেবল ছিল নির্যাতিতার প্রাণ যাওয়াটা। এটা বহু সংবাদ মাধ্যম দেখিয়েছে। এবার আমাকে একটু যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দিই নয়নদা, এই বক্তব্য যদি সন্দীপ ঘোষের সত্যি হয়ে থাকে তাহলে কি আমি ধরে নিলে খুব ভুল হবে যে ঘটনা ঘটার সময় সন্দীপ ঘোষ ওখানে ছিলেন প্রেজেন্ট, বা উনি জানতেন ঘটনাটা ঘটছে? এটা তো ওনার মুখ থেকে বেরোনো কথা। তো সন্দীপ ঘোষ একজন মহান ডাক্তার, কারণ উনি ভালো পায়ে প্লাস্টার করেন, সেই পা নাচানো যায়, সেই সবের মধ্যে আমি খুব একটা বেশি ঢুকছি না। কিন্তু আপামর জনতা, সমাজের প্রত্যেকটা বর্গের মানুষ সন্দীপ ঘোষের বিরোধিতা করলেও বা বিরুদ্ধে চলে গেলেও, ওনার বিরুদ্ধে এত অভিযোগ আসলেও আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখেছি আমাদের রাজ্যে। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে বলছেন ও ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ওকে আমরা ন্যাশনালে পাঠিয়ে দিয়েছি, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। 4 ঘন্টার মধ্যে ওনার এরকম প্রাইস ট্রান্সফার, সেটা কিন্তু প্রশ্ন করেছে ক্যালকাটা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টও। অন্য কেউ কিছু বললে সেটা কিন্তু হবে না। আবার তারপর কি দেখেছি যে আমাদের রাজ্যের মহান পুলিশ বিনীত গোয়েল, যেটাকে কলকাতা পুলিশের একদম মাথায় বসে রয়েছে, কামদুনি মামলায় মুখ্যমন্ত্রী যা চেয়েছিলেন সেই রেজাল্ট এনে দেওয়ার পরে উনি চেষ্টা করেছিলেন আপনার এই রেজাল্টটা এবারও এনে দেবেন। ওনার পুলিশ স্বাধীনতার রাত্রিবেলা আরজি করটাকে সামলাতে পারেন, 50-60 জন গুন্ডা এসে ভেঙে দিয়ে চলে গেল। তখন এরা বাথরুমে লুকাচ্ছিল, কম্বলের তলায় লুকাচ্ছিল, সিভিল ড্রেস খুঁজছিল, বলছিল ভগবানের উপর ভরসা রাখুন। আবার এই পুলিশকেই আমরা দেখতে পাই এই মহান ডাক্তার সন্দীপ ঘোষের বাইরে পিকেটিং করে বসে থাকা। এটা হচ্ছে পুলিশ। আর আরেকটা, আপনি সিবিআই কথা যেহেতু জিজ্ঞেস করলেন, এবার আমি ওই কথাই আসি। সিবিআই তো পরে এসছে, হাইকোর্টের ইন্টারভেনশনে এসছে। তার আগে যে সুন্দর বিশ্বমানের খেলাটা কলকাতা পুলিশ খেললো, ওটা তো বুঝতে হবে। আপনাদের কাছেও রয়েছে, আমাদের কাছেও ভাইরাল ভিডিও এসছে যে ক্রাইম সিন মানে প্লেস অফ অকারেন্সের কথাটা আমি বলছি, সেমিনারের কক্ষ। আমাদের রাজ্যের কৌশলী কপিল সিব্বল মহাশয় গতকাল সুপ্রিম কোর্টে কি সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন দুটো কথা, খুব সুন্দর কথা। উনি বলেছেন যে এই যে ছবি ভিডিওগুলো বেরিয়েছে প্লেস অফ অকারেন্সের, এগুলো পুলিশের কোনো তার আগেই নাকি ওখান থেকে লোকজন ঢুকে ছবি ভিডিও তুলে নিয়েছিল। তাহলে কি ওই আরজি করের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের দায় আসে না এই পুরো ক্রাইম সিনটাকে মাছের বাজার বানানোর? আর এটা কিন্তু ভুলে গেলে চলবে না, উনি নিজে একজন মহান ডাক্তার, বিশ্বমানের ডাক্তার। ওনার কিন্তু ফরেন্সিক সায়েন্স নিয়েও যথেষ্ট আইডিয়া আছে। তার মানে উনি যথেষ্ট ভালোভাবে জানতেন ওখানে যদি যে সে ঢুকে যায়, ফরেন্সিক এভিডেন্স আইদার কন্টামিনেট হবে বা ট্যাম্পার হওয়ার সমূহ বিপদ রয়েছে। তারপরে এটা করতে দেওয়া হয়েছে। তারপরে কলকাতা পুলিশ কি করেছে? 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। এরকম একটা চ্যালেঞ্জিং জায়গায় বিনীত গোয়েল এই দায়িত্ব নিয়েছিলেন। বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে কি করেছেন? কাউকে কোয়েশ্চেনই করেননি, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনটাও মনে করেননি। জায়গায় জায়গায় ভর্ৎসিত হয়ে তারপর উনি বারবার গিরগিটির মতো নিজের কথা বলতেছেন। ক্যাটাগরিক্যাল বক্তব্য রাখছি, সিবিআই উচিত এই বিনীত গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। এই ধরনের ইনভেস্টিগেশন চাইছে এবার বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে দাবি করলেন বিজেপি। অবশ্যই প্রয়োজন রয়েছে। প্রথম কথা, আমি আগেও বলেছি যে সুদীপ্ত কি নাম, ওই সন্দীপ ঘোষ, তাই তো, যেটা নিয়ে অব্র এত কথা বলছেন। আমার বক্তব্য বলে সন্দীপ ঘোষ যদি কোনো জায়গায় কোনো রকম ভাবে জড়িত থাকে, কোনো যদি এভিডেন্স ট্যাম্পার করে থাকে, কোনো কিছু যদি আড়াল করে থাকে, সিবিআই তদন্ত করছে, সিবিআই কে সামনে নিয়ে আসতে বলুন। কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অভিযোগ, আমি আবারও বলছি, আবার অয়নদা, আজকে আমরা আলোচনাটা করছি একটা ধর্ষণ, একটা খুনের কথা নিয়ে। সেইখানে দাঁড়িয়ে আমি ধর্ষণ আর খুনের কথার উপরে আমি বলছি,
আচ্ছা, অয়নদা, এই যে অভ্র এতগুলো অভিযোগ করলো যে প্লেস অফ অকারেন্সে এই হয়েছে সেই হয়েছে। কলকাতা পুলিশ ক্লিয়ার করে দিয়েছে যে প্লেস অফ অকারেন্স ইনট্যাক্ট আছে, কোনো কিছু হয়নি। সিবিআই আগামীকাল মানে সুপ্রিম কোর্টে প্রাথমিক তাদের রিপোর্টটা জমা দেবে। অভ্র যে অভিযোগগুলো করছে অয়নদা, সিবিআই তাহলে বলুক পুলিশ তদন্তে সহযোগিতা করেনি। একটা প্রশ্ন করতে চাই আমি দ্বিতীয়, মৃত্যুঞ্জয় দা। সিবিআই বলুক যে পুলিশ তদন্তের গাইডলাইন গুলো মিনিমাম যেগুলো ফলো করার কথা সেগুলো করেনি। তৃতীয়, সিবিআই বলুক পরে যে বলেন তো আমরা সুপ্রিম কোর্ট যে সব নিয়ে কলকাতা দিয়েছে। পুলিশ যে তদন্ত করছিল, কোনো পরে কিছু বলেন তো ঢাকার CBI চেষ্টা কাছে করছিল, কেস আছে। কোনো কিছু ট্যাম্পার করছিল, সিবিআই এখনো অব্দি কোনো কিছু সামনে বলেনি। শুধুমাত্র নিশ্চয়ই, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমি একটা প্রশ্ন একজন রাখতে চাই। অয়নদা, একমাত্র একজন অ্যাকিউজ, একজন অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। অয়নদা একজন অ্যারেস্ট হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে। সিবিআই কাউকে অ্যারেস্ট করতে পারেনি। ওই কামদুনির মতো করছে। সিবিআই করুক, তারপর আবার যে খালাস হয়ে গেছে। আরে কামদুনি লোয়ার কোর্টে যাবজ্জীবন পেয়েছিল দাদা, তোমরা জানো লোয়ার কোর্টে যাবজ্জীবন পেয়েছিল। একজন খারাপ হয়েছে, তার এগেন্সে আমরা সুপ্রিম কোর্টে গেছি, তার এগেন্সে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাটক হচ্ছে এখানে। বাজে কথা বলে লাভ নেই। কেউ বাজে কথা অনেক শুনেছি। একটা যুক্তি তোমরা উন্নাও দর্শন কুলদীপ সিং এর সমর্থনে মিছিল বার করেছিলে। শিলিগুড়িতে দুদিন আগে রেপ হয়েছে, গ্যাং রেপ কুলদীপ সিং এর সমর্থনে মিছিল বার করোনি। 2 সপ্তাহে 11খানা রেপের ঘটনা ঘটেছে পশ্চিম বাংলায়। কি করেছে আপনার পুলিশ? একটু প্লিজ 11 প্রশ্ন করতে চাই। সারা ভারত হচ্ছে 1 নম্বর রাজ্যের নাম। একটা প্রশ্ন করতে চাই যে প্লেস অফ অকারেন্সের পাশে মৃত্যুঞ্জয় আমার কথাটা শুনো, একবার কথাটা শোনো। একটা যুক্তিসঙ্গত প্রশ্ন অয়নদা, জাস্ট 10 সেকেন্ড একটা যুক্তিসঙ্গত প্রশ্ন। সাইনবোর্ড হয়ে গেছে, ধোলা জলে মাছ ধরতে চায়। এদের একটাই কাজ, সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে জোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে। এবারের লোকসভা ভোটেও 12টা আসন ভোট কেটে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। এদের থেকেও সাবধান থাকতে হবে। শুভজিৎ, আমি যতদূর জানতাম যে এই আরজি করের প্রতিবাদে আমরা যতটুকু খবর পেয়েছি এসএফআই ডিওএফআই অগ্রগণ্য হয়েছে। আজকে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনে কি প্রতিক্রিয়া কি? দেখুন, আমার মনে হয় এই সেনসিটিভ সিচুয়েশনে যখন সারা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে এই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নেমেছে, এখানে রাজনীতি করাটা মানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এই আখ্যাগুলো নিয়ে আসার থেকেও আমার মনে হয় যে সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা ঘটেছে, যে সিচুয়েশনটা হয়েছে, এবং এই সিচুয়েশনটা মানে হচ্ছে একটা ধর্ষণ এবং তারপরে মার্ডার নয়। এর পাশাপাশি যে এই যে সন্দীপ ঘোষ, মাননীয় সন্দীপ ঘোষের ব্যাপারে যেগুলো উঠে আসছে বিভিন্ন তথ্য, যেগুলোর ব্যাপারে অনেকেই হয়তো আগে বলেছিল কিন্তু তাদের কথাগুলোকে গুরুত্ব সহকারে দেখা হয়নি। এই যে হসপিটালের অভ্যন্তরে যে একটা র্যাকেট চলতো, হসপিটালের অভ্যন্তরে যে আইনের কোনো শাসন ছিল না, যেটা বিভিন্ন সময় কলকাতা পুলিশ বা শাসক দল বা হসপিটাল কর্তৃপক্ষ তাদের বয়ানগুলোতে উঠে এসছে। আমার খুব স্পষ্ট কথা এখানে দেখুন, এই যে ঘটনাগুলো ঘটছে এতদিন ধরে, যদি রাজ্য সরকারের পক্ষে, রাজ্য সরকারের কাছে যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকতো, কারণ রাজ্য সরকারের কাছে তো অনেক ইনফরমেশন থাকে যে কে ডার্বির দিন রড ফড নিয়ে যাবে, কে ডার্বির দিন অস্ত্র নিয়ে চলে যায়, তাই তারা ডার্বি বন্ধ করে দেয়। আমার মনে হয় রাজ্য সরকারের নিশ্চয়ই এই ইনফরমেশন গুলো থাকার কথা, রাজ্য প্রশাসনের কাছে থাকার কথা। তারা কেন এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিলেন না নাকি নিতে চাইলেন না? মানে আমার এখানে খুব খুব ক্লিয়ার কাট প্রশ্ন। এবং দেখুন, রাজনীতি করার জন্য এইসব ভোট, নির্বাচন এগুলো নিয়ে করার জন্য সারা বছর অনেক সময় পাবেন। আমরা সকলে যারা রাজনৈতিক কর্মী, আমার মনে হয় অব্রতা আছে, মৃত্যুঞ্জয়দা আছে, আমরা যারা 24 আওয়ার্স পলিটিক্স করি, আমাদের অনেক সময় আছে। কিন্তু এই কজে আমি তো মনে করি যে আমি বা অব্রতা যা লড়াই করছি, আমার মনে হয় মৃত্যুঞ্জয় যাদেরকে আসা উচিত, এই লড়াইতে পাশে আসা উচিত, এসে সার্বিকভাবে যে জাস্টিসের যে স্লোগান, যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানকে সামনে রেখে যে লড়াইটা আমরা লড়ছি, এই লড়াইতে সামিল হওয়া উচিত। আর আমি তো বলছি, আমার চেনা পরিচিত অনেক অনেক তৃণমূলের বন্ধু বান্ধব, না, তৃণমূল তো নামছে, তৃণমূল নেমেওছে। 16 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন পথে, তারপরে 16, 17, 18 তৃণমূল নেমেছে, 24 আগস্ট থেকে তৃণমূল মিছিল করবে। দেখো তৃণমূল কি নিয়ে নেমেছে জানো, আমি তোমায় বলছি, আমার এলাকায় দেখেছি, নিশ্চয়ই তোমাদের যারা এখানে আছো তোমাদের এলাকাতেও দেখেছো,
যে সব জায়গায় লিখছে রাম বাম শ্যামের চক্রান্তের বিরুদ্ধে রাজ্যের মানুষ এক হয়। এবার এটা যদি নামা হয়, আমি নামার কথা বলছি না, আমি অন্য নামার কথা বলছি, তৃণমূল যদি এখানে আরো সেন্সিটিভ হয়েতে এই যে আন্দোলনগুলো হচ্ছে, আন্দোলনগুলো কে বলতো যে আন্দোলনগুলো মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে, তারা করতেই পারে, কিন্তু এমন কিছু কেউ করবে না যাতে সরকারি সম্পত্তির নাশকতা হয়ে যায়, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়, সরকারের ক্ষতি হয়ে তোমরা যায়। এই যে লালবাজার, এই যে নবান্ন অভিযান নিয়ে কি মত তোমাদের 27শে অগাস্ট যেটা? দেখুন, আমাদের কিছু মতের এখানে তো কারণ নেই। যারা একটা গণতান্ত্রিক দেশে যার যেটা মনে হয়েছে, কেউ লালবাজার অভিযান করতে পারে, কেউ নবান্ন অভিযান করতে পারে, কেউ স্বাস্থ্যভবন অভিযান করতে পারে, সবাই সবার মতো করে আন্দোলন করছে। আমি যদি ভুল না করি, তোমরা সেই কি এর জায়গা মধ্যে থেকে থাকবে? আমার কাছে এখনো নির্দিষ্ট ভাবে কোনো মানে আমাদের সিদ্ধান্ত এভাবে হয়নি। আমি জানি না এখন কি জায়গায় এটা যায়। নিশ্চিতভাবে যারা যেভাবে প্রতিবাদ করছে, কর্মসূচি পালন করছে, এই আন্দোলনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়ে জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য, বিচারের জন্য আমাদের সকলের, এই বাংলার সব মানুষকে, রাজনৈতিক, সরাসরি রাজনৈতিক বা অন্যভাবে রাজনৈতিক, অরাজনৈতিক বলে কিছু হয় বলে আমার তো মনে নেই, সেই সব মানুষকে আমাদের মনে হয় এগিয়ে আসা উচিত। এবং এই নির্দিষ্ট ঘটনার পাশাপাশি এই হাসপাতালে যা যা হয়েছে বা হয়, এগুলো নিয়ে নামা উচিত। ওকে, সব্যসাচী, ডক্টর মিত্র, আমি জানতে চাইছি যে এই যে আন্দোলনটা হচ্ছে, আমরা বিরাট আন্দোলন দেখলাম এবং সেখানে দেখলাম পতাকা ছাড়াই আন্দোলন, কিন্তু তারপরে দেখলাম দিন কয়েক পেরোনোর পরে আন্দোলনটা অন্যদিকে যাচ্ছে কিনা কি মনে হচ্ছে, কোথাও বেনো জল ঢুকছে কিনা তার মধ্যে, যেটা সাধারণ মানুষের উদ্দেশ্য ছিল, মহিলাদের উদ্দেশ্য ছিল এই আন্দোলনে নামার ক্ষেত্রে। দেখুন, এই আন্দোলনের সাকসেস যেটা সাইকোলজিক্যালি আমি দেখতে পাচ্ছি হচ্ছে ল্যাক অফ পার্টিকুলার পতাকাজ। এইখানে যে মুহূর্তে এই আন্দোলনে দেখবেন আমাদের যত ডাক্তারি অ্যাসোসিয়েশন থেকে এবং অন্যান্য অ্যাসোসিয়েশন থেকে ফ্লায়ার্স গেছে, সেখানে কিন্তু সবসময় আমরা তলায় লিখেছি দয়া করে পতাকাটা বাড়িতে রেখে আসুন। কারণ হ্যাঁ, মানুষ অরাজনৈতিক হতে পারে না, রাজনীতিকে আমি ঘৃণা করি না, আমি ঘৃণা করি রাজনৈতিকদের, যারা কিন্তু আমাদের সমাজটাকে সুস্থভাবে, সিকিউরড ভাবে একটা সাধারণ মানুষ, আমার মতো একটা সাধারণ মানুষ, ছেলে হোক, পুরুষ হোক, নারী হোক, তাদের চলার একখানা জায়গা রাস্তা করে দিতে পারে। আমি সেই রাজনীতিকে সেলাম জানাই। রাজনীতি না থাকলে কিন্তু আজকে সমাজ এগোতে পারতো না, আমরা আরো মানে পিছিয়ে যেতাম। কিন্তু এটাও মানতে হবে যে আন্দোলনটা এত বড় হচ্ছে যে সেখানে বেনজল কিছু ঢুকবেই, সেখানে এই জিনিসটা আটকানো প্রায় অসম্ভব। কিন্তু যদি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, শুভ মনোসম্পন্ন ইন্ডিভিজুয়ালস অফ দোজ পলিটিক্যাল পার্টিস, যদি তাদের মনে হয় যে এটা তাদের বাড়ির একটা কজ, এটা তাদেরও ছেলের কজ, তাদেরও মেয়ের কজ, তাদেরও বউয়ের কজ, তাদেরও বোনের কজ, তখন তারা নিজেদের রাজনৈতিক চিন্তাধারাটা বাইরে রেখে এই মানে পদযাত্রাগুলোতে সাপোর্ট করা উচিত। কিন্তু যে মুহূর্তে এখানে পার্টিকুলার পলিটিক্যাল পার্টি তাদের ঝান্ডা নিয়ে আসবে, অনেকেই কিন্তু পলিটিক্স আমাদের চারজনের মধ্যে ডিফারেন্ট হতেই পারে, তাই বলে কি কজটাকে আমরা ডিফারেন্ট ধরছি না। এই কজটাই সবার, আমি তো প্রথম দিন যেদিন রাজ্যে করে গিয়েছি এবং প্রথম দিন বলেছি, এটা কিন্তু শুধু ডাক্তারদের আন্দোলন না, এটা সমাজের আন্দোলন, এটা বিবেকের আন্দোলন, এটা মনুষ্যত্বের আন্দোলন, এটা বাঙালিয়ানার আন্দোলন। তার আগে জানাই মৃত্যুঞ্জয় আমাকে 10 সেকেন্ড একটু, এবং সেই কারণে নেটওয়ার্কটা পাচ্ছে না, ওয়াইফাই পাচ্ছে না, 10 সেকেন্ড একটু নিতে পারি? চেষ্টা করছে। হ্যাঁ, বল। আমি একটা প্রশ্ন করছি যে দেখুন, এই যে খুন এবং ধর্ষণটা হয়েছে, এই দায় কেন তৃণমূল সরকারের হবে না? কারণ তৃণমূল সরকার পুরোপুরি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রেস অফ অকারেন্সকে ধ্বংস করে দিয়ে, আর যেরম করে সম্ভব। আমি এই জায়গায় নেমে গেছে নারী সুরক্ষার ইস্যু নিয়ে। তৃণমূল আজকে রাস্তায় নামলো না, ড্রেনের জলে নামলো না, ডোবার জলে নামলো, সাধারণ মানুষেরা যায় আসে না। কিন্তু এই প্রশ্ন আসে যে এই সন্দীপ ঘোষ উনি এএনআই কেই আবার বলছেন যে ছাত্রদের দাবি অনুযায়ী উনি এই সেমিনার হলের পাশের ঘরটা ভাঙা শুরু করেছিলেন একদিনের মধ্যে। আমরা কিন্তু জানতে পারি যে পরিষ্কার এই ধরনের সরকারি হাসপাতালে এই ধরনের ভাঙচুর করার ক্ষেত্রে একটা প্রক্রিয়া রয়েছে। কি প্রক্রিয়া? প্রথমত প্রিন্সিপালকে ওয়ার্ক অর্ডার বের করতে হবে, তারপর পিডব্লিউডি নোটিফিকেশন হবে, তারপর টেন্ডারিং হবে, টেন্ডারিং হয়ে কন্ট্রাক্টটা ঠিক হবে, তারপর ভাঙচুর করা শুরু হবে। এটা কি একদিনে করা সম্ভব? আর এর সঙ্গে আরেকটা জিনিস আপনি দেখুন কতটা ডাইকোটমি, কতটা প্যারাডক্স। এই তৃণমূল সরকারের পিডব্লিউডি মিনিস্টার উনি একটা এই নাটকবাজির ধর্ণা মঞ্চ থেকে উনি বলেছেন যে এই পাশের ঘরটা নাকি আগে থেকে ভাঙা হচ্ছিল। তার মানে সন্দীপ ঘোষ আর পিডব্লিউডি মিনিস্টারের মধ্যে এত কথার ফারাক।
তার সঙ্গে আপনি Okay. কুণাল কুমার ঘোষের কথাটা ধরুন। কুণাল কুমার ঘোষ আবার নাটক করে বলছেন যে এই ভাঙাটা নাকি ভুল হয়েছে। তার মানে পুরো সরকারটা এই খুন এবং ধর্ষণের জন্য দায়ী এবং এরা যা খুশি তাই করছে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এর থেকে নক্কারজনক ধিক্কারজনক আর কিছু হতে পারে না। মৃত্যুঞ্জয়ের পুরো সরকারের ওপরে দায় চাপাচ্ছে বিজেপি, পুরো সরকারই এখানে দায়ী তাই বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিবিআই তদন্ত আর কতদিন? মানুষ তো চাইছে, এই যে দেখুন এখানে মন্তব্য আসছে পর সিবিআই কেন গ্রেফতার করতে পারছে না, শুধু সঞ্জয় রায় কেন? মৃত্যুঞ্জয়। অয়নদা, প্রথম অভিযোগ আসছে, যদি আমি ধরে নিই সব অভিযোগ সত্যি, তাহলে এখন তদন্ত করছে সিবিআই, প্রাথমিক রিপোর্ট দিতে হবে। কাদের কাছ থেকে অয়নদা? যাদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো, যারা একের পর এক বিজেপি সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা ধর্ষণের দায়ে যুক্ত ছিল, সে কুলদীপ সিং এর মতো বিধায়ক, যার সমর্থনে বিজেপি কোন দলের মন্ত্রী? এই নাটক জনগণ আর শুনছে না, আর শুনছে না। কথা বলা যাবে এবং আমার নেতা মন্ত্রীরা জিনিস বক্তব্য রাখবে, আমার তারপরে এই অবরা এই তাদেরকে একদম হয় আমি বলবো না, ওকে মিউট করা জানাচ্ছে, হয় ওকে মিউট করা যাবে না, আমি বলবো না। নারী সুরক্ষা দিতে পারছে না বলে রাতের বেলা আমি পরিষ্কার কথা বলছি যে আমরা জানি তো এরা বীজভূষণের দল করে, বীজভূষণ সাংসদ, এরা বীজভূষণকে পাশে নিয়ে সাক্ষী মালিক তাদের পাশে নিয়ে বসে থাকে দেশের প্রধানমন্ত্রী। মণিপুর নিয়ে কথা বলে তাদের কথা বললো, এই আর্জি করে আপনার মনে থাকবে, আপনি দীর্ঘদিন সাংবাদিক করা করছেন। 2001 সালে আর্জি করে একটা সেক্স র‍্যাকেট সামনে আনার জন্য এক ছাত্রকে খুন হতে হয়েছিল। দর্শকদের বিরুদ্ধে কথা বলে তাকে মুখপাত্র থেকে লাথি মেরে বার করে দেওয়া হয়। এই তো হচ্ছে দলের অফিসিয়াল স্ট্যান্ড। আরে তোমাদের প্রধানমন্ত্রী ধর্ষণের পিচ্ছা কোথায়? দেশের প্রধানমন্ত্রী ধর্ষকের একটা অভিযোগ তার যে পাশে নিয়ে বসে, বীজভূষণকে পাশে নিয়ে বসে, বীজভূষণকে পাশে নিয়ে বসে দেশের প্রধানমন্ত্রী বীজভূষণকে পাশে নিয়ে বসে।